পরিমাণে মানে হচ্ছে যে সবকিছু ভুলে যাই। রশিদ সবকিছু ভুলে স্যার যাচ্ছে। সরি আজকের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখো বলা হচ্ছে সমতা বন্ধক। আচ্ছা আমি গতকাল তোমাদেরকে একটা ওই মানে হচ্ছে পার্টিসিপেন্ট লিস্টে কিভাবে দিতে হবে ওটা কি তোমরা বুঝছো? রশিদ বুঝছো কিভাবে দিতে স্যার হবে? আসসালামু আলাইকুম। স্যার বুঝছি, আচ্ছা ঠিক মানে আছে, সবার রোল সিরিয়াল মেনটেন করে দিতে হ্যাঁ হবে। সিরিয়াল মেনটেন করে দিতে হবে। আচ্ছা ওয়ালাইকুম স্যার আসসালাম আপনার আফিয়া। সাথে একটা কথা ছিল। না এখন কোনো কথা না, আসো। বলা হচ্ছে সমতা বন্ধক, ঠিক আছে? সমতা বন্ধকটা কি জিনিস? বলা আচ্ছা হচ্ছে এরূপ বন্ধক অনেকটা ভাসমান বন্ধকের অনুরূপ, মানে অনেকটা ভাসমান বন্ধকের মতোই। এক্ষেত্রে সম্পত্তির মালিকানা ও দখল ঋণ বা অগ্রিম গ্রহীতার অধিকারে থাকলেও, দ্যাট মিনস সম্পত্তির মালিকানা বা দখল, দ্যাট মিনস তোমাকে আমি কাগজ মানে তুমি ব্যাংকে কাগজ দিছো ঠিক আছে, কিন্তু সম্পত্তির যে দখলটা বা মালিকানাটা এটা তোমার কাছে থাকবে, মানে ঋণ গ্রহীতার আন্ডারে থাকলেও সম্পত্তির সত্ত্বের দলিলপত্রাদি ব্যাংকের নিকট জমা থাকে। দেখো ভালো করে খেয়াল করো, সমতা বন্ধকে দলিলটা থাকবে ব্যাংকের কাছে, কিন্তু ওই সম্পত্তির মালিকানা বলো আর দখল বলো এটা হচ্ছে যে ঋণ গ্রহীতা তার, মানে যার সম্পত্তি তার দখলেই থাকবে। তবে পার্থক্য হলো এই ক্ষেত্রে নির্দিষ্ট ঋণের বিপক্ষে নির্দিষ্ট সময়ের জন্য এরূপ দলিলপত্র আদি বন্ধক রাখা হয়। আমরা কিছুক্ষণ আগে যখন ভাষমান পড়ছিলাম তখন ওখানে নির্দিষ্ট সময়টা বলছে, নির্দিষ্ট সময় থাকবে না, কিন্তু এই জায়গায় বলছে নির্দিষ্ট সময়ের জন্যই বন্ধকটা দেওয়া হয়। ফলে ওই সময়ের মধ্যে ঋণ বা অগ্রিমের অর্থ পরিশোধিত না হলে, মানে হচ্ছে যে এর মধ্যে যদি ঋণ গ্রহীতা তুমি টাকাটা ফেরত দিতে না পারো, ব্যাংক নোটিশ প্রদানপূর্বক আদালতের অনুমতিক্রমে ওই সম্পত্তির উপর নিজ মালিকানা দাবি করতে পারে। দ্যাট মিনস তুমি আমার কাছ থেকে 1 বছরের জন্য টাকা নিচ্ছ, 5 বছরের জন্য টাকা নিচ্ছ, 5 বছর পরে যদি কোনো কারণে তুমি টাকাটা প্রদান করতে না পারো, দেন আমি যেটা করতে পারবো, আমি আদালতের প্রথমে শরণাপন্ন হব, আদালতে একটা নোটিশ দিব, আদালত তোমাকে একটা নোটিশ দিবে, এরপরও তুমি টাকাটা প্রদান করতে না পারলে আদালত আমাকে ওই ধরনের একটা ক্ষমতা দিবে, যে ক্ষমতার মাধ্যমে আমি তোমার সম্পত্তির মালিকানা গ্রহণ করতে পারবো, আমি মানে হচ্ছে ব্যাংক। স্যার মালিকানাটা তো ঋণ গ্রহীতার কাছে থাকবে না, তো ও যদি বিক্রি করে ফেলে? না বিক্রি করতে পারবে না, ওই ধরনের একটা তো সিস্টেম থাকবে, কারণ হচ্ছে তোমার বিক্রি করার জন্য যে কাগজপত্র বা দলিলাদি এটা তো ব্যাংকের কাছে, তুমি বিক্রি করবা কিভাবে? ঠিক আছে মাইশা, হুম। কারো কোনো জি প্রশ্ন আছে স্যার। এটাতে? আচ্ছা ঠিক আছে, আমি নো নেক্সটে চলে স্যার। যাচ্ছি। নিবন্ধিত সমতা বন্ধক, তাহলে সমতা বন্ধক যেটা, সেটার সাথে এখানে নিবন্ধন ওয়ার্ডটা যোগ হয়েছে, একটু দেখি। এটি সমতা বন্ধকের অনুরূপ, মানে সমতা বন্ধকে যা যা বলছিলাম তা তা এখানেও আছে। তবে এই ক্ষেত্রে শুধুমাত্র স্থাবর সম্পত্তির মালিকানার দলিলই ব্যাংকের নিকট অর্পণ করা হয় না, শুধুমাত্র যেমন আমরা সমতাতে বলছিলাম যে দলিলটা দেয়া হচ্ছে, কিন্তু এই জায়গায় বলা হচ্ছে শুধুমাত্র দলিল দেওয়া হয় না, এর সাথে বন্ধকটা নিবন্ধন করে তা ব্যাংকের নিকট অর্পণ করতে হবে। দ্যাট মিনস আমরা নিবন্ধকের কথা আগেও পড়ছি, তবে এই জায়গায় সমতার মতোই, তবে এখানের মধ্যে দলিলটা দেওয়ার সময় নিবন্ধন করে দিতে হবে। ফলে ব্যাংকের ঋণ বা অগ্রিমের নিরাপত্তা বৃদ্ধি পায়। দ্যাট মিনস সমতা যেরকম ছিল ওই রকমই মালিকানা তোমার কাছে থাকবে, ঠিক আছে, কিন্তু তুমি যখন দলিলটা দিবা তখন নিবন্ধিত করে তারপর ব্যাংকের মধ্যে এটা দিতে হবে, যার কারণে এই জায়গায় তোমার ব্যাংকের আরেকটু সিকিউরিটি আরেকটু স্ট্রং হচ্ছে বলছে। এরপরে চলে আসো ভোগ বন্ধক। ভোগ মানে হচ্ছে খাওয়া দাওয়া বা গাড়ি বা অন্য অন্য যেই লোনগুলো আছে ওগুলোকে ভোগ লোন বলা হয়, তাই না? এটা আমরা আগেও পড়ছি। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে এক্ষেত্রে নির্দিষ্ট ঋণের বিপক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির ভোগ দখলের অধিকার ঋণদাতার নিকট অর্পণ করা হয় বিধায় একে ভোগ বন্ধক বলা হয়। ভোগ্য ঋণ ছিল কোনটা? যে আমি গাড়ি ক্রয় করব বা আমি বাড়ি ক্রয় করব, এই ধরনের কিছু বিষয়ের জন্য আমি যদি ঋণ পাই সেটা হচ্ছে ভোগ্য ঋণ। কিন্তু ভোগ বন্ধক মানে হচ্ছে বন্ধকটা ভোগ কখন হবে? বলা হচ্ছে এই ক্ষেত্রে নির্দিষ্ট ঋণের বিপক্ষে, মানে তুমি যে ঋণ নিচ্ছ তার বিপক্ষে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির ভোগ দখলের অধিকার ঋণদাতার নিকট অর্পণ করা হয়, তাকে ভোগ বন্ধক বলে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে তুমি জমির যে দলিলটা দিছো ওই জমির দলিলটা কার কাছে আছে? জমির দলিলটা হচ্ছে ব্যাংকের কাছে আছে। এখন ব্যাংক ইচ্ছা করলে ওই জমিতে ফসল ফলাইতে পারবে যতদিন তুমি ঋণ নিছো। ওই মনে করো তুমি 5 বছরের জন্য ঋণ নিছো, এই 5 বছর ব্যাংক ইচ্ছা করলে ওই জমিটাকে ব্যবহার করতে পারবে, ওখানে ফসলের চাষ করতে পারবে, যদি পুকুর দাও পুকুরে মাছ চাষ করতে পারবে, যদি বিল্ডিং বন্ধক দাও বিল্ডিংয়ে ভাড়া দিতে পারবে, এই ধরনের কাজগুলো মানে ভোগ করতে পারবে ওই সম্পত্তিটা, ঠিক আছে, ভোগ করতে পারবে।
আর এইদিকে হচ্ছে তুমি যতদিনে ঋণটা না দিবে ততদিন পর্যন্ত ভোগ করবে। বুঝতে পারছো বিষয়টা? ইয়েস স্যার। এই কে রে? এরপর দেখো, এরপর আসি। কিসে কে কিছু বলবা? না স্যার কিছু না। পুষ্পিতা হাতের কি অবস্থা রে? পুষ্পিতা জি স্যার। হাতের কি অবস্থা? স্যার আলহামদুলিল্লাহ শুকাইছে, জাস্ট একটু মানে মুভ করতে ব্যথা করে আর কি। আচ্ছা ঠিক জাস্ট আছে, শুকাই ভালো গেছে কিন্তু মুভে ভালো ব্যথা করে। ভালো করে যখন একেবারে পরিপূর্ণ শুকাই যাবে, ঠিক আছে, তখন জি আম্মুর সাথে রান্না পরিপূর্ণ শুকাই গেলে আর কি, ঠিক আছে, ঠিকঠাক হয়ে গেলে হ্যাঁ। তখন আম্মুর সাথে একটু আন্টিডেক্সিভ গুলো মাজি দিয়েন, ঠিক আছে, অনেকদিন পর্যন্ত মাজতেছেন না। ওকে, আম্মু আমার এক আম্মু এক কখনো আমাকে এগুলো মাজায় নাই। ও আচ্ছা, মাজাই নেই না? না। তবে মাঝে 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 প্র্যাকটিস করা উচিত তো, ঠিক আছে, কিভাবে মাঝে একটু দেখা দরকার। কারণ তোমরা তো পড়াশোনা করো না, অন্তত কাজের বুয়ার যে কাজগুলো সেগুলো হইলো আর মানে হচ্ছে কিছুটা পড়াশোনা আমি প্র্যাকটিস করি না। করো না? রেজাল্ট ওরকম তো মনে হচ্ছে? রেজাল্ট ওরকম মনে হচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের রেজাল্টটা দেওয়া হয়নি না? তোমাদের রেজাল্টটা কলেজ থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট কি দিছে? স্যার দিছে। স্যার হ্যাঁ। স্যার ফিনান্স এমসিকিউটা একটু বলেন না। আচ্ছা ঠিক আছে, দেখি আজকে দেয়া যায় কিনা, আজকে দিয়ে দিব এ একদম মাইনাস মানে। কেমনে হয় স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আজকে ওই মানে হচ্ছে ছবি তুলে দেওয়ার চেষ্টা করব, দেখি ওখানে জেনে নিব। আচ্ছা দেখো, এরপরে চলে আসি। আমার ফিনান্সে মাইনাস আছে। বেশ ভালো হয়েছে, পড়ালেখা না করলে তো এই মাইনাসে আসবে। স্যার প্লিজ আর একটু কথা দেখেন না, আম্মু একটা চিল্লাচ্ছে পাগলের মতো। এমসিকিউ তে কি প্রবলেম হয়েছে? আমি তো ওটাতে তো বলছেন 24 পাইছি, বাট এমসিকিউ কিসের প্রবলেম হয়েছে? আচ্ছা, এটা যখন এমসিকিউ স্যার আমার খাতার মধ্যে 22 আসছে, এটা কেমনে পসিবল? এমসিকিউ আমি কাটি নাই। স্যার আপনি একটু প্লিজ এমসিকিউ আবার একটু দেখেন এমসিকিউ কষ্ট অটো করে। কাটা হয়েছে। যারা আমার লাস্টে পরীক্ষা দিছে তারাও দেখছো এমসিকিউর রেজাল্টটা অটো হয়, ঠিক আছে। সঠিক অ্যান্সারটা আমরা সিলেক্ট করে দেই, এটা অটো টেকনোলজি আমাদেরকে অটো রেজাল্টটা দিয়ে দেয়। এমসিকিউ আমাদের কাটতে হয় না। ওকে, সো এমসিকিউতে ভুল আচ্ছা যাওয়ার ওটা তো বিন্দু বুঝছি, মাত্র তাইলে সম্ভাবনা। আমরা কত পাইছি ওটা একটু বলেন। বলবো তো, আমার কাছে এই মুহূর্তে নাই, বলবো দিব বললাম তো। আচ্ছা দেখো, দখলহীন বন্ধক এটা কি জিনিস একটু জয়া দেখি। তো রেজাল্ট ঠিক হয়েছে 4. স্যার দখলহীন বন্ধক। কি বলছেন? ওকে ওকে, আমরা পড়ালেখাতে চলে জি আসি। তো রেজাল্ট ঠিক হয়েছে। পড়ালেখাতে চলে আসি, ঠিক আছে, আমরা মনে হয় পড়ালেখাতে আসি। বলা হচ্ছে দখলহীন বন্ধকটা কি জিনিস। বলা হচ্ছে ঋণ গ্রহীতা যদি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ব্যাংকের নিকট এমনভাবে বন্ধক দেয় যে সম্পত্তির দখল ঋণ গ্রহীতার নিজের দখলেই থাকে। মানে তুমি ব্যাংকে থেকে ঋণ নিচ্ছ এবং ব্যাংকে তুমি ওই সম্পত্তিটা বা ওই জমিটা বা ওই বিল্ডিংটা বন্ধক দিছ, কিন্তু দখলটা তোমার কাছে থাকবে, তখন তা দখলহীন বন্ধক নামে পরিচিত হয়। দখল কখন বলবো? যদি অন্য কেউ দখল করে। আমার জমি আমার দখলে আছে, এটাকে তো কখনো আমরা এই জায়গায় আমরা দখল ওয়ার্ডটা ব্যবহার করি না। আমরা সাধারণত আমার জমি যদি অন্য কেউ দখল করে তখন আমরা দখল ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে এই জায়গায়ও দখলহীন যেহেতু বলছে, তাহলে আমরা বুঝে নিতে হবে ব্যাংকের কাছে আমি কাগজপত্র দিব, ঠিক আছে, কিন্তু দখলটা ব্যাংকের কাছে থাকবে না। এরূপ বন্ধকের ক্ষেত্রে ঋণ গ্রহীতা সম্পত্তির দখল নিজের কাছে রাখে, কিন্তু ব্যাংকে দলিলপত্র সম্পাদন করে উক্ত সম্পত্তি জামানত হিসেবে প্রদান করে। ব্যাংক সম্পত্তির আইনগত সত্য পায় বটে, কিন্তু ঋণ গ্রহীতার নিকট তার দখল থেকে যায়। ঋণের অর্থ পরিশোধিত না হলে প্রয়োজনে ব্যাংক আইনগত ব্যবস্থা গ্রহণ করে উক্ত সম্পত্তির উপর নিজ দখল প্রয়োগ করতে পারে। দ্যাট মিনস যখন, যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে নিবন্ধিত সমতা বন্ধক বা সমতা বন্ধকের ক্ষেত্রে যেটা পড়ছিলাম আর কি, ঠিক আছে, সেটা অনেকটা হচ্ছে এইরকম। বুঝতে পারছো বিষয়টা? ইয়েস স্যার। দ্যাট মিনস হচ্ছে তোমার স্যার দখলে দুইটার মধ্যে পার্থক্যটা একটু বললে ভালোই তো। খুব কোনো পার্থক্য নাই, আসলে পার্থক্য নাই, ঠিক আছে। বাট তোমাকে বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে হবে যে দখলহীন বন্ধকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম। সেটা হচ্ছে সম্পত্তিটা তোমার দখলে থাকবে এবং তুমি যেটা তোমার কাগজটা থাকবে ব্যাংকের কাছে। ব্যাংক যেটা করতে পারবে সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় পরে যখন তুমি টাকাটা দিতে পারবে না, তখন ব্যাংক হয়তোবা
তোমার থেকে ওই সম্পত্তিটার দখল নিতে পারবে বা তোমার সম্পত্তির উপর দখল প্রয়োগ করতে পারবে। এরপরে চলে আসো অতিরিক্ত জামানত। আমরা জামানত নিয়ে পড়ছিলাম, সবার মনে আছে তো না? Yes, sir. তার মধ্যে প্রথমটা ছিল ব্যক্তিগত জামানত, দ্বিতীয়টা ছিল নৈমিত্তিক জামানত, মানে অব্যক্তিগত, যে এটা সম্পত্তি আমরা যেটাকে বলি আর কি। ব্যক্তিগত মানে তৃতীয় পক্ষ বা কারো সুনাম বা কারো কমিটমেন্ট, সেই বন্ধক। এটা হচ্ছে যে সম্পত্তি বন্ধক। এবার চলে আসি আমরা অতিরিক্ত বন্ধক বলতে একটা বিষয় আছে, ঠিক আছে? ওই অতিরিক্ত বন্ধকটা কি বলা হচ্ছে, ব্যাংক যদি কোনো নির্দিষ্ট ঋণের বিপক্ষে স্থাবর বা অস্থাবর সম্পত্তি মূল জামানত রাখা ছাড়াও, মানে স্থাবর অস্থাবর সম্পত্তি রাখে এটা এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম, কিন্তু এটা ছাড়াও অতিরিক্ত কোনো সম্পদ বা দলিলপত্র সহযোগী জামানত হিসেবে গ্রহণ করে, তবে তাকে অতিরিক্ত জামানত বলে। মানে স্থাবর সম্পত্তির বা অস্থাবর সম্পত্তির পাশাপাশি অতিরিক্ত কিছু সাপোর্ট হিসেবে অতিরিক্ত আরেকটা সম্পত্তি জামানত হিসেবে রাখতেছে। কিরে, কার বিল্ডিং ভাঙতেছে? Sir, আমার বাসায় কার বাসায়? তামরিন। আমার বাসায় না, আমার বাসার পাশে কি করতেছে আল্লাহ জানে। হ্যাঁ, সকাল একটু থেকে তাহলে সাউন্ড অফ করে রাখো, ঠিক আছে? তোমরা 2 দিন পরে ঘর থেকে বাইরে করে দিবে যে আমরা বুঝতে পারছি। আমাকে কেন বাই করে? ও আচ্ছা, তুমি তো জমিদার না? স্যার, আমি জমিদার না, মানে আমার বাসাতে কিছু হচ্ছে না, আমার বাসার পাশে কেউ একজনের বাসায় কিছু একটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখো, বলা হচ্ছে তাহলে অতিরিক্ত জামানতের ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের মূল যে জামানত সেটা ব্যক্তিক হইতে পারে, অব্যক্তিক হইতে পারে। ব্যক্তিক অব্যক্তিকের পাশাপাশি আমাদের অতিরিক্ত একটা সম্পত্তি জামানত হিসেবে থাকবে। মূল সম্পত্তির সাথে অতিরিক্ত সম্পত্তি বা গুরুত্বপূর্ণ দলিল এক্ষেত্রে জামানত হিসেবে যুক্ত হওয়ায় প্রদত্ত ঋণ ফেরত পাওয়ার নিশ্চয়তা বৃদ্ধি পায়। মনে করো বিষয়টা হচ্ছে, এতদিন আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে, মনে করো আমাকে একটা 100 টাকার একটা সম্পত্তি জামানত হিসেবে প্রদান করছে, সেই জায়গায় আমি 70 টাকা বা 80 টাকা ঋণ প্রদান করছি, কিন্তু এই জায়গায় বলছে 100 টাকার জামানত তো প্রদান করছে, সাথে 50 টাকার আরেকটা সম্পত্তি আমরা অতিরিক্ত সম্পত্তি সিকিউরিটি হিসেবে রাখছি। তাহলে আমার সিকিউরিটিটা আরো বৃদ্ধি পেল, ব্যাংকের সিকিউরিটি আরো বৃদ্ধি পাইছে, ওই জন্য বলছে পাওয়ার নিশ্চয়তা আর একটু বৃদ্ধি পেল। এবার 150 টাকার সম্পত্তি নিয়ে তুমি 70 বা 80 টাকা ঋণ হিসেবে প্রদান করছো। কারণ মূল জামানত বিক্রি করে সম্পূর্ণ অর্থ আদায় করা সম্ভব না হলে ব্যাংক অতিরিক্ত যে জামানতটা আছে সেখান থেকে অর্থটা আদায় করার চেষ্টা করতে পারে। উল্লেখ্য, অতিরিক্ত বা সহযোগী জামানত অব্যক্তিক প্রকৃতির, অর্থাৎ স্থাবর বা অস্থাবর সম্পত্তি, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি হতে পারে। দ্যাট মিনস হচ্ছে তোমার কিছু বন্ড আছে, সিকিউরিটিজ আছে বা অস্থাবর কিছু সম্পত্তি আছে, সেগুলো হয়তো বা আমি তোমার কাছ থেকে অতিরিক্ত জামানত হিসেবে গ্রহণ করলাম। হ্যাঁ তামরিন, বলো। আচ্ছা স্যার, এখানে যে অতিরিক্ত একটা জামানত দিবে আমাকে ব্যাংকে, ওইটার বিরুদ্ধে কি ওকে কোনো ঋণ প্রদান করা হবে না? না 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 না, এটা হচ্ছে আলাদা। আমি হয়তো বা একটু আরেকটু সিকিউরিটি ফিল হওয়ার চিন্তা করতেছি, ঠিক আছে? সেটা হচ্ছে তুমি আমাকে 100 টাকার একটা সম্পত্তি প্রদান করছো, তার বিপরীতে আমি তোমাকে 70 টাকা বা 80 টাকার একটা ঋণ দিচ্ছি, ভালো কথা। এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে তুমি যে সম্পত্তিটা দিচ্ছ এই সম্পত্তিটার বাজার মূল্যটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, মানে কমতে পারে, ঠিক আছে? তা আমি বললাম যে এটা দিয়ে তো আমি আসলে খুব সিকিউরিটি ফুল ভাবতে পারছি না। তুমি তোমার কোনো বন্ড বা সিকিউরিটিজ থাকলে বা প্রাপ্য বিল থাকলে এগুলো আমাকে অতিরিক্ত হিসেবে দিতে পারো। তাহলে এই ধরনের যখন তুমি অতিরিক্ত আরো কিছু সম্পত্তি গ্রহণ করবা যাতে তোমার সিকিউরিটিটা নিশ্চিত হয়, তখন সেটাকে আমরা অতিরিক্ত জামানত বলবো। ক্লিয়ার তামরিন? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। সামামা কি আমাদের সাথে জয়েন করছে? সামামা জয়েন করছে কিনা? স্যার হ্যাঁ, সামামা? সামামা জয়েন করছিল মনে না হচ্ছে স্যার, আমাদের ও সাথে। নাই তো। আচ্ছা, না, যাদের যাদের নাম বলছো সেখানে কিন্তু সামামা ছিল না। সামামা আমাদের সাথে প্রথম থেকে জয়েন করছে। আমরা কিন্তু এখনো প্রেজেন্ট নিই নাই। আমরা যখন কম দেখবো তখন আমরা প্রেজেন্ট নিব, মানে যখন 2-1 জন বের হয়ে যাবে তখন আমরা প্রেজেন্টটা নিয়ে নিব। ঠিক আছে তামরিন? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওই ওই সময়ের জন্য ওয়েট করি, ঠিক আছে? ওকে। পুরো ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, পুরো ক্লাসে। হ্যাঁ, আর কেউ কিছু বলবা নাকি আমি নেক্সটে যাব? আমি হ্যাঁ, আপনি বলেন, স্যার বলেন করান আতিয়া। না স্যার ক্লাস কিছু কারেন্ট চলে যায়।
কারেন্ট চলে গেলে স্যার এটা তো ড্রাইভার আমি না। তো তো স্যার আমরা তোমরা কি না? এটা একটা আচ্ছা কঠিন প্রশ্ন। স্যার, ধরেন আমি ক্লাস করতেছি, হ্যাঁ, তো কোনো একটা কারণে আমাকে হুট করে বের হয়ে যাইতে হলো, তখন হুট যদি করে আমি আপনাকে কল দিয়ে ইনফর্ম করি যে স্যার আমি এই কারণে বের হয়ে গেছি, তখন কি আমাকে প্রেজেন্ট কাউন্ট করবেন? এখন তোমরা সবসময় স্যার বাসায় দুনিয়াতে ব্যালেন্স থাকে না ফোনে। তখন দুনিয়াতে মানে হচ্ছে তোমাদের অজুহাত, এই যে এখন একটা মানে হচ্ছে যে উদ্ভট একটা অজুহাত, কোনো কারণে স্যার আমি বের হয়ে গেলে এই যে উদ্ভট কিছু সমস্যা তোমরা সামনে নিয়ে আসো, এই সমস্যার সলিউশন করব না ফিনান্সের মতো বিষয়ের সমস্যার সলিউশন করব, আমি খুব অবাক হয়ে যাই। মানে কোনটার সলিউশন করবো বলো তো দেখি। স্যার না, ধরেন হঠাৎ করে নেট প্রবলেম না, করতেছে, আমি বের হয়ে ধরতে গেলাম। ধরতে পারবো না, আসো ক্লাসে আসো, এত ধরাধরি সম্ভব না। ঠিক আছে, ক্লাস অ্যাটেন্ড থাকবা, বাস শেষ, কথা এতটুকু। আর স্যার রশিদকে, এটা তো থাকবো ইচ্ছা হ্যাঁ, করে থাকতে। রশিদকে না দেখলে তো আমি সঙ্গে সঙ্গে প্রেজেন্ট নিয়ে ফেলবো। রশিদ যখন এই 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য বের হলে মাত্র তখন আমি প্রেজেন্টটা নিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে আমাদের জামানত স্যার সম্পর্কে কি এটা আমার সাথে হ্যাঁ, তোমার সাথে আমার শত্রুতা আছে, না সবার স্যার, শত্রুতা কিছু আছে। না। ও বলতে চাচ্ছিল স্যার আমার সাথে শত্রুতা আছে আপনার। আচ্ছা, তাহলে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের জামানত নিয়ে পড়ছিলাম, এবং জামানত হচ্ছে আমাদের 3 ধরনের, একটা হচ্ছে ব্যক্তিক জামানত, একটা হচ্ছে অব্যক্তিক জামানত, আর একটা হচ্ছে অতিরিক্ত জামানত। ব্যক্তিক জামানত হচ্ছে যে যখন ব্যক্তিগত কমিটমেন্ট অথবা ব্যক্তিগত সুনাম, সচ্ছলতা এগুলোর উপর ভিত্তি করে যখন পাবো সেটা হচ্ছে ব্যক্তিগত জামানত। অব্যক্তিক জামানত মানে হচ্ছে যে স্থাবর স্যার সম্পত্তি। আর অতিরিক্ত জামানত সম্পর্কে বললাম। হ্যাঁ, কি হয়েছে বলেন, কে কি বলবেন? স্যার অব্যক্তিক প্রকৃতি মানে কি? অব্যক্তিক প্রকৃতি মানে হচ্ছে এই যে দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে অব্যক্তিক। এত নাম বললো। এবার চলে আসো আমরা অতিরিক্ত জামানত সম্পর্কে। এখানে তাহলে আমরা অলরেডি পড়ে আসছি, এখানে কি বলছে দেখি। অতিরিক্ত জামানত সবসময় অব্যক্তিক হয়। ঠিক আছে, তাহলে অব্যক্তিক মানে কি? অব্যক্তিক মানে হচ্ছে যে বন্ড, ডিবেঞ্চার, দালান কোঠা, জমি জমা, এগুলো সবগুলো অব্যক্তিক। স্থাবর ও অস্থাবর সম্পত্তি, বন্ড, সিকিউরিটিজ এর অন্তর্ভুক্ত। স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি বলতে পণ্যকে বোঝানো হচ্ছে। স্থাবর সম্পত্তি মানে হচ্ছে দালান কোঠা, কলকবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এদেরকে বোঝানো হচ্ছে। তাহলে স্থাবর সম্পত্তি হইতে পারে, অস্থাবর সম্পত্তি হইতে পারে, বন্ড, সিকিউরিটিজ এগুলো হইতে পারে অতিরিক্ত জামানত হিসেবে। এরপরে বলা হচ্ছে এর অবশ্যই বিক্রয় মূল্য থাকা আবশ্যক। ওমা, বিক্রয় মূল্য না থাকলে কেমন হবে? বিক্রয় মূল্য না থাকলে আমি নিব কেন, তাই না? বিক্রয় মূল্য অবশ্যই থাকতে হবে, বিক্রয় মূল্য না থাকলে তো হবে না। এরপরে বলা হচ্ছে এটি অবশ্যই একটা মূল জামানতের অতিরিক্ত হিসেবে গৃহীত হবে। এটা কিন্তু মূল জামানত না, এটা হচ্ছে যে তুমি প্রথমে একটা জামানত দিয়েছো, এটা হচ্ছে যে আরেকটু সিকিউরিটি ফুল করার জন্য তোমাকে বললাম। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা ভাত খাওয়ার পরে ডেজার্টের মতো। ঠিক আছে, মিষ্টান্ন, অথবা আমরা ফিন্নি খাই, ঠিক আছে, অথবা আমরা মনে করো বোরহানি খাই, এই টাইপের বিষয়টা। ঠিক আছে, এটা হচ্ছে ডেজার্ট এক ধরনের, যে মূল খাবারটা খাওয়াইলো, মূল খাবারটা খাওয়ানোর পরে তারপর বললাম যে একটু মিষ্টান্ন থাকলে একটু ভালো হইতো। বিষয়টা হচ্ছে এরকম অতিরিক্ত জামানতটা। ওকে, এরপর দেখো বলা হচ্ছে ব্যাংক ঋণের অর্থ না পেলে প্রথমে মূল জামানত থেকে তা সংগ্রহের চেষ্টা করে। সেটা যদি সম্পূর্ণরূপে মানে হচ্ছে না হয়, এরপরে যেটা করে সেটা হচ্ছে অতিরিক্ত জামানত বিক্রি করে তারপর টাকাটা সংগ্রহ করে। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? No, স্যার। স্যার আমি একটা কোশ্চেন করি, মূল না, জামানত থেকে যদি অর্থ এটা কে সংগ্রহ এটা করতে কে পারে, কে এটা কে এটা কে? মানে আমি আর জান্নাত, কি স্যার? জান্নাত জান্নাত। জি স্যার। জান্নাতের কোনো কোশ্চেন নিব না, আগামী 1 সপ্তাহ জান্নাতের কোশ্চেন নিব না। না 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 স্যার 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 প্লিজ প্লিজ প্লিজ, আমি কার কাছে যাবো ওই ফিনান্সে কোশ্চেন করতে? আপনি যদি এরকম বলেন স্যার, প্লিজ আমার তোমার কোশ্চেনটা শুনেন, তোমার প্লিজ প্লিজ তোমার প্লিজ। কোশ্চেন গুলো সব হাস্যকর কোশ্চেন হয়, এগুলো কোনো কোশ্চেনের কেমনে হাস্যকর হবে এখন? বলো কিসের ওই দিনেরটা হাস্যকর ছিল? ওই দিনেরটা আমার মাথায় ছিল না, তার জন্য ওই দিন আমি বলো ভুলে গেছি। আজকেরটা তো হাস্যকর হবে না। বলো মূল জামানত থেকে যদি অর্থ সংগ্রহ করতে পারে তাহলে কি ওই অতিরিক্ত মূল জামানত মানে অতিরিক্ত যে জামানতটা আছে ওখান থেকে অর্থ নিবে? তামরিন, এটার আনসার দাও তো। বুঝেন নাই? তামরিন, আনসারটা দাও। স্যার ওইটা কেন নিবে? তাদের মূল টাকাটা নেওয়ার পর যেটা থাকবে ওইটা তো আবার ঋণ গ্রাহককে ফেরত দিয়ে দিবে না। এবার বুঝো তাহলে হাস্যকর কিনা প্রশ্নটা, না হাস্যকর না, এবার চিন্তা করে দেখো।
আমি নিজেও অ্যান্সার ঠিকঠাক পাই নাই। মানে হচ্ছে যে কি মূল জামানত থেকে অর্থ ফেরত পাইছে তো? আগে তুমি বলো আমি অতিরিক্ত তাহলে জামানতটা কেন নিচ্ছি সেটা বলো। সিকিউরিটির জন্য। সিকিউরিটির জন্য। তো মূল জামানত থেকেই যদি আমার সিকিউরিটি মেনটেন হয়ে যায় তাহলে অতিরিক্ত জামানত আমি বিক্রি করতে কেন যাব? ঠিক বলছেন। আচ্ছা বুঝছি। আমি সবসময় ঠিকই বলি, ঠিক আছে? একটু বিবেচনা করলেই হয়ে যায়। সো চলে আসো, জামানত সম্পর্কিত বিবেচ্য বিষয়সমূহ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দ্যাট মিনস হচ্ছে এই যে জামানত আমরা নিব বা জামানত দিব, এই জামানতের ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। ভালো করে খেয়াল করো। বলা হচ্ছে উত্তম জামানতের বৈশিষ্ট্যগুলি, মানে হচ্ছে খুবই ভালো জামানতের কি কি বৈশিষ্ট্য থাকবে। বলা হচ্ছে অব্যক্তিক জামানতের ক্ষেত্রে, অব্যক্তিক জামানত কোনটা? স্যার যে ক্ষেত্রে আমরা সম্পদ বন্ধক দিয়ে ঋণ গ্রহণ করি। দ্যাট মিনস হচ্ছে যে আমি দালান কোঠা বলতে পারি, কলকবজা বলতে পারি, এদেরকে আমি অব্যক্তিক জামানত বলতে পারি। বলা হচ্ছে প্রথমটা হচ্ছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, ঠিক আছে? গ্রহণযোগ্যতা, দ্যাট মিনস হচ্ছে যে যাকে দিচ্ছি বা এটা বাজারে মার্কেটে এটা গ্রহণযোগ্য হইতে হবে। গ্রহণযোগ্যতা ছাড়া কোনো জামানত দেয়া যাবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? গ্রহণযোগ্যতা ওয়ার্ডটার অর্থ বুঝেন? ইয়েস স্যার। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রয়যোগ্যতা থাকতে হবে। এমন সম্পত্তি দিবেন, দুনিয়াতে তো অনেক টাইপের সম্পত্তি আছে, এমন সম্পত্তি দিয়েন না যেটা আমি বাজারে বিক্রি করতে পারবো না। এমন সম্পত্তি দিবেন যেটা আমি বাজারে বিক্রি করতে পারবো এবং বিক্রি করে আমি আমার অর্থটা সংগ্রহ করতে পারবো, আমার টাকাটা রেখে বাকি টাকাটা আপনাকে দিয়ে দিতে পারবো। এবার চলে আসেন তারল্য কি। বলা হচ্ছে জামানত হিসাবে ব্যাংক যে সম্পদ গ্রহণ করে তার তারল্য যোগ্যতা আছে কিনা তা ব্যাংকের দেখা কর্তব্য। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে তারল্য যোগ্যতা বলতে কি বুঝাই? স্যার ব্যাংক যখন আমাকে ঋণ দেবে, হ্যাঁ, আবার ব্যাংক তো আমানতের অংশগুলা আমাদেরকে ঋণ দেয়। এখন যখন আরেকজন গ্রাহক এসে সরাসরি টাকা তুলতে চাইবে, উত্তোলন করতে যাবে, তখন তাকে টাকাটা দিতে পারি কিনা হ্যাঁ, ওই টাইমের আমি 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 এখানে এখানে আমি জামানতের বৈশিষ্ট্য করছি। তুমি এখানে ব্যাংকের বৈশিষ্ট্য তো চলে যাবে না, জামানতের বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, মানে জামানতের তারল্য গুণ থাকতে হবে। তারল্য গুণ বলতে দ্রুত বিক্রির ক্যাপাসিটি, মানে এই তো দ্রুততর, ইনস্ট্যান্ট বিক্রি হ্যাঁ, করে নগদ আমার অর্থে, টাকাটা পাওয়া। হ্যাঁ, দ্রুত নগদ অর্থে রূপান্তর যোগ্যতা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে তারল্য। মানে আমাকে এমন কোনো সম্পত্তি দিচ্ছে কিনা যেটা বিক্রি করতে আমার 2 বছর লাগবে, এরকম না। আমি যাতে এটা দ্রুত নগদ অর্থে রূপান্তর করে আমি আমার টাকাটা সংগ্রহ করতে পারি। এরপর আসো, সত্য থাকতে হবে, সত্য, ওনারশিপ। বলা হচ্ছে ঋণ গ্রহীতা জামানত স্বরূপ যে সম্পত্তি ব্যাংকের নিকট অর্পণ করতে চাই তাতে ঋণ গ্রহীতার প্রকৃত মালিকানা থাকতে হবে। যেটা আমরা ইয়ার ক্ষেত্রে, বীমার ক্ষেত্রে এটাকে কি বলছিল স্যার, মনে আছে? আর্থিক মালিকানা কি বলছিল? বীমার ক্ষেত্রে এই যে এইখানে বলছে যেই সম্পত্তিটা তুমি জামানত হিসেবে আমাকে দিবা বা ব্যাংকে দিবা সেই সম্পত্তিটার মালিক তুমি হইতে হবে, ঠিক আছে? একজনের জামাই আরেকজন বন্ধক দিতে পারবে না, বা একজনের ওয়াইফকে আরেকজনে বন্ধক দিতে পারবে না, ঠিক আছে? বা একজনের গাড়িকে আরেকজনে বন্ধক দিতে পারবে না। এটাকে বীমার বেলায় কি বলছিলাম আমরা? স্যার আর্থিক কি একটা জানি বলে, বীমার বেলায় এটাকে আমরা কি বলছিলাম? দেখো পড়াশোনা বীমাযোগ্য আমরা, স্বার্থ। রাইট, বীমাযোগ্য স্বার্থ। মানে পড়াশোনার কতটুকু অধপতন হইলে আমরা এই পজিশনে চলে আসি। তাহলে আমি যে স্যার আমাকে তোমাদেরকে ভেরি গুড দেন। বুঝি নাই। হ্যাঁ, তোমাকে ভেরি গুড, ভেরি ভেরি গুড গুড। দেন। তবে আরো আগে হওয়া উচিত ছিল, ঠিক আছে? এটা কি স্যার ওই যে বীমাযোগ্য একটু স্বার্থ? চিন্তা করতে করতে ভুলাই। এটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ ছিল বীমার ক্ষেত্রে। আর এখানে হচ্ছে যে সম্পত্তির উপর তোমার মালিকানা আছে কিনা, মানে তোমার বাড়ি দেখাই, ঠিক আছে? যদি মনে করো বিষয়টা হচ্ছে যে মানে তোমার বাড়ি দেখায় যদি আমি লোন নিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। তোমার বাড়ি দেখিয়ে শুধুমাত্র তুমি লোন নিতে পারবে। দ্যাট মিনস হচ্ছে সম্পত্তিটার যে আমি বন্ধক দিচ্ছি ওই সম্পত্তিটার মালিকানা আমার হইতে হবে। এরপর আসি, বলা হচ্ছে মূল্য বা প্রাইস। বলা হচ্ছে জামানত হিসেবে গৃহীত সম্পত্তির মূল্য অবশ্যই ঋণের পরিমাণের চেয়ে যথেষ্ট বেশি হওয়া উচিত। কথাটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। মানে হচ্ছে তুমি যে সম্পত্তিটা দিচ্ছ ওই সম্পত্তিটা মূল্যটা তোমার গৃহীত ঋণের চেয়েও বেশি হইতে হবে।
মনে করো সম্পত্তির মূল্য যদি 10 লাখ টাকা হয়, তুমি 7 থেকে 8 লক্ষ টাকা ঋণ পাবা। তাহলে তোমার সম্পত্তির মূল্য কিন্তু বেশি হতে হবে। এখান থেকে সেটা বোঝা যাচ্ছে। মূল্যের স্থিতিশীলতা এমন হইতে পারবে না যে আজকে তুমি যে সম্পত্তিটা বন্ধক দিচ্ছ সেই সম্পত্তিটার আজকের মূল্য 10 লাখ, কালকে আবার সেটা 5 লাখ হয়ে গেছে, পরশুদিন আবার 15 লাখ হয়ে গেছে, পরের দিন আবার 7 লাখ হয়ে গেছে। এই ধরনের ফ্ল্যাকচুয়েট হইতে পারবে না, স্থিতিশীল হইতে হবে। 10 থেকে 9 আসতে পারবে, 9 থেকে 9.5 যাইতে পারবে, 10.5 যাইতে পারবে, এইরকম হইতে পারবে, কিন্তু অতিরিক্ত উঠানামা করতে পারবে না। তাহলে কিন্তু ব্যাংকের জন্য এটা অনেক বেশি রিস্কফুল হয়ে যাবে। এরপর হচ্ছে দায় মুক্ততা। দায় মুক্ততা মানে হচ্ছে জামানতের দায় মুক্ততা সব ব্যাংকেরই কাম্য। যেই সম্পদ জামানত হিসেবে অন্যের নিকট দায়বদ্ধ আছে তা আবার আরেকজনের কাছে কিন্তু জামানত দিতে পারবে না। দ্যাট মিনস হচ্ছে তুমি, তোমার একটা বিল্ডিং আছে, ঠিক আছে, রশিদের যে বাড়িটা আছে, হ্যাঁ, রশিদ কি করছে, এই বাড়িটা দেখাই প্রথমে সোনালী ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তাহলে অলরেডি রশিদ সোনালী ব্যাংকের নিকট দায়বদ্ধ এই বাড়িটার কাছে, এই বাড়িটা দিয়ে। এই বাড়ির দলিল আবার সে কি করছে, রূপালী ব্যাংকের কাছে দিয়ে আবার সে ঋণ নিতে পারবে না, সেটা বলছি। এই তুমি যদি রূপালী ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে হয়, তোমাকে আগে সোনালী ব্যাংকের যে দায়টা, ওই ঋণটা আগে পরিশোধ করে দায় মুক্ত হতে হবে, তারপর তুমি আরেকটা ব্যাংকের কাছে ওই দলিলটা দিয়ে ঋণটা গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? ইয়েস স্যার। এই রশিদ ছাড়া কি বাকিরা কি কথা বলতে জানে না? ভালো, মিউট করে রাখছো, খুবই ভালো, মিউট তো করে রাখবা, কিন্তু মানে বাসায় যদি সাউন্ড না থাকে মিউট করে রাখার দরকার নেই, তাহলে একটু রেসপন্স করতে পারবা। কিন্তু বাসায় যদি সাউন্ড থাকে মিউট করে রাখবা, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে তারপর রেসপন্স তো করতে হবে। রেসপন্স না করলে একটা বিষয় হচ্ছে, তোমাদেরকে সবাইকে বলছি আমি ভিডিও অন করে রাখার জন্য, ঠিক আছে? তোমরা তো কথা শুনবা না, ওকে? তারপর হচ্ছে যে এরপরে কথাও নাই, কথাবার্তাও নাই, ঠিক আছে? তাহলে আমি মনে হচ্ছে যে রেকর্ড ক্লাস নিচ্ছি নাকি লাইভ ক্লাস নিচ্ছি সেটা আমি শুধু মনে হয় মানে হচ্ছে পার্সোনালি বক 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 করে যাচ্ছি, ওরকম মনে হচ্ছে আর কি। কোনো রেসপন্স নাই, দেখতেছিও না কাউকে, শুনতেছিও না, ওকে? অদ্ভুত ক্রাইটেরিয়ার একটা ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ বলো তামরিনা, কি বলবা? স্যার না, এখন আর না, ওই যে হাতটা আগে উঠাইছি না ওইটাই। আচ্ছা, এরপরে তাহলে পণ্যের দখল। হ্যাঁ, বলা হচ্ছে ব্যাংকের এমন ধরনের জামানত গ্রহণ করা উচিত যা সহজে নিজের দখলে নেওয়া যায়। বিশেষ করে জামানত হিসেবে পণ্য গ্রহণ করা হলে দখলে নেওয়া ব্যাংকের কর্তব্য। স্থাবর সম্পত্তির বেলায় ওই সম্পত্তির উপর ঋণী গ্রাহকের যথাযথ দখল আছে কিনা তাও দেখা উচিত। দ্যাট মিনস, মনে করো বাপের দিন না সম্পত্তি তোমার, ঠিক আছে, কিন্তু কাকা জ্যাঠাদের একটা ঝামেলার কারণে ওই সম্পত্তি এখন পর্যন্ত তোমার দখলে আসে নাই, কিন্তু ওই সম্পত্তির দলিল দেখিয়ে তুমি ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবা না। কারণ হচ্ছে ওই যে সম্পত্তিটা, ওই সম্পত্তিটা এখনো তোমার দখলে তো আসে নাই। সেই জায়গায় তুমি যদি ব্যাংকের কাছ থেকে ওইটা দিয়ে, ওইটা দেখায় যদি ঋণ নাও, ব্যাংক পরবর্তীতে তোমার কাছ থেকে যদি টাকাটা না পায়, ব্যাংক যখন ওটা বিক্রি করতে যাবে তখন ব্যাংক তো ঝামেলায় পড়ে যাবে। সো এটা উত্তম জামানত হবে না এই জায়গায়, ঠিক আছে? মানে হচ্ছে পণ্যের দখলটা ঠিকঠাক থাকতে হবে, না হলে উত্তম জামানতের মধ্যে পড়বে না। আমার মনে হচ্ছে এই বিষয়গুলো খুবই ইজি। এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে অব্যক্তিক জামানত, উত্তম অব্যক্তিক জামানত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার। এবার আমরা যেগুলো বলবো সেটা হচ্ছে উত্তম অব্যক্তিক ব্যক্তিক জামানত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার। ব্যক্তিক জামানত বলতে মনে করো কারো সুনাম বা কারো কমিটমেন্ট বা কারো আর্থিক সচ্ছলতার কারণে কেউ যদি কাউকে রেফার করে, ঠিক আছে, যে আমি হয়তোবা আমার সাথে হয়তোবা সোনালী ব্যাংকের সাথে একটা ভালো সম্পর্ক আছে, বা আমার আর্থিক সচ্ছলতা বলো বা বিজনেস ক্যাপাসিটি বলো বা সোসাইটিতে একটা ভালো মান সম্মান থাকার কারণে আমি সোনালী ব্যাংকে বলে দিলাম যে তামরিনকে এত টাকা লোন দেন, কোনো সমস্যা নাই, যদি তামরিন টাকা পরিশোধ করতে না পারে আমি দিব। তাহলে আমি হচ্ছে তৃতীয় পক্ষ, তামরিন হচ্ছে এখানে ঋণ গ্রহীতা আর ব্যাংক হচ্ছে ঋণদাতা। তাহলে এই যে তৃতীয় পক্ষের আর্থিক সামর্থ্যের উপর বা সততার উপর বা ব্যবসায়িক যোগ্যতার উপর বা সামাজিক মর্যাদার উপর, এই বিষয়গুলো বিবেচনায় করেই কিন্তু ব্যাংক তামরিনাকে টাকাটা দিচ্ছে। তাহলে বলা হচ্ছে উত্তম যদি জামানত হইতে হয় ব্যক্তিক জামানত, তাহলে আমার আর্থিক সামর্থ্য ভালো হইতে হবে। মানে তামরিন কোনো কারণে যদি ঋণটা পরিশোধ করতে না পারে, আমি যাতে পরিশোধ করার মতো আর্থিক ক্ষমতা রাখি ওই ধরনের আর্থিক সামর্থ্য আমার থাকতে হবে। আবার মুখের কথা যেটা, ওই মুখের কথার সততাটা আমার থাকতে হবে, না হলে ব্যাংক আমাকে বিশ্বাস করবে না। এরপরে আমার ব্যবসায়িক যোগ্যতা কেমন, দ্যাট মিনস আমার ব্যবসায়িক ক্যাপাসিটি বা আমার মার্কেটে ব্যবসাটা কেমন চলতেছে সবকিছুর উপর ভিত্তি করে। ক্লাসের জন্য লিংক দিয়ে দিচ্ছে।
স্যার ধরেন 5 বছরের মধ্যে তৃতীয় পক্ষের সুনামটা কমে গেছে তখন? এই ধরনের তো ঘটতেই পারে। এখন তখন তো কিছু করার নাই। কিন্তু কথা হচ্ছে যে হচ্ছে যে হুটহাট তো মনে করো এখন যদি আমি প্রাণ রাফেল কোম্পানির যদি মালিক এসে বলে, ঠিক আছে, যে তামরিনকে এত টাকা ঋণ দেন, ঠিক আছে, আমাকে যদি বলে তামরিনকে এত টাকা ঋণ দেন, তামরিন যদি না দিতে পারে আমি দিব, বা মায়েশাকে এত টাকা ঋণ দেন, মায়েশা যদি দিতে না পারে আমি দিব, তাহলে আমি তো চিন্তা করব যে আগামী 5 বছরের জন্য ঋণ দিচ্ছি। 5 বছরে প্রাণ রাফেল কোম্পানির যে অবস্থা, 5 বছরে তারা ব্যবসায়িক সুনাম বা ব্যবসায়িক যোগ্যতা নষ্ট হবে না। এই ধরনের তুমি চিন্তা করে যে যেই কোম্পানিটা ব্যক্তিক জামানত হিসেবে দাঁড়াচ্ছে সেই কোম্পানিটার অবস্থা চিন্তা করে তোমাকে এখানের মধ্যে ঋণটা দিতে হবে। গট দ্য পয়েন্ট? ইয়েস স্যার। স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। কারো কোনো প্রশ্ন নাই? এত ভালো বুঝে ফেলছি? 2 জন, 4 জন, 6 জন, 8 জন, 10 জন, 11 জন। একজন হচ্ছে ঐশী অ্যাবসেন্ট, আরেকজন কি অ্যাবসেন্ট? আমরিন অ্যাবসেন্ট। আমরিন তো কখনো আমার ক্লাসে ছিল না এই যাব। আমরিন আর ঐশী এরা হচ্ছে আমার ক্লাসে একদম টোটালি ব্যান্ডেড স্টুডেন্ট, এরা স্যার, ওর কখনোই আসে না। আমি স্যার জানি ঐশীর আম্মু অসুস্থ থাকে। ঐশীর আম্মু অসুস্থ, সেটা আমি বুঝতে পারছি। ঐশীর আম্মু আজকে হসপিটালাইজড হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু বিগত যদি আমি বলি 1 মাস ধরে তো আর অসুস্থ ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা কি অফ করে রাখতে পারবো? যে আমি একদিনও ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারছি না। আর ক্লাসে তো অ্যাটেন্ড থাকছি না, আমাকে ইনফর্ম পর্যন্ত, যেমন আজকে ও আমাকে ইনফর্ম করছে। ইনফর্ম করতে দোষটা কোথায়? তোমার পার্সোনাল প্রবলেম থাকবে, স্বাভাবিক, সবার থাকতে পারে। ওকে, যেমন আমাকে সামামা বলছে যে ওরা অসুস্থ। ওর উপরে তো আমি রাগ করি নাই। হতেই পারে তোমার ফ্যামিলি প্রবলেম, তাহলে তুমি আমাকে সেটা ইনফর্ম তো করতে পারো যে স্যার আমার এই ধরনের প্রবলেম, ওই কারণে আমি আগামী 5 দিন ক্লাস করবো না বা 2 দিন ক্লাস করবো না। এটা আমাকে জানাতে প্রবলেমটা কোথায়? না জানালে তো তুমি ইনডিসিপ্লিনের পরিচয় দিচ্ছ, সেটা তো আমি মানবো না। সেটা বলতে চাচ্ছি তোমাদেরকে। তামরিন এটা নাও, পার্টিসিপেন্ট লিস্টটা নাও। হ্যাঁ স্যার, আমি স্ক্রিনশট নিছি, আমি আচ্ছা, ঠিক লিখে আছে, গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো তাহলে। ওকে, ভালো থাকো। আর ঐশীর আম্মুর জন্য আমরা সবাই মিলে দোয়া করি। আসসালামু আলাইকুম। স্যার আমি সবাই আপনাকে ইনবক্সে মেসেজ দিয়েছি, একটু সিন করিয়েন। সবাই আমরা ঐশীর আম্মুর জন্য দোয়া করছি, যাতে ঐশীর আম্মু দ্রুত সুস্থ হয়ে যায়, অপারেশন সাকসেসফুল হয়, দ্রুত সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আর সামামার আব্বুর জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আমরা, সামামার আব্বুও যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। ঠিক আছে, শুনে খুশি হলাম যে ব্লক টক ধরা পড়ে নাই, সেটা খুবই ভালো বিষয়। তবে যাতে খুব দ্রুত, আলহামদুলিল্লাহ। সামামার আব্বুর সাথে আমার তো কথা হয়েছে, একবার আসছিল উনি অফিসে, খুবই ভালো মানুষ। তো উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমরা সবাই মিলে দোয়া করি। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু